বর্তমানে সাধারণ শিক্ষার্থীরা কয়েক ভাগে ভাগ হয়েছে এবং ভাগ হওয়ার বিশেষ কারণটা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তারা ক্রেডিট নেওয়া শুরু করেছে। একদল ছাত্রদল চাচ্ছে, শিবির চাচ্ছে এবং আবার বৈষম্য বিরোধী নাগরিক কমিটি তাদের নিজেরা বলে বিভিন্নভাবে দাবি করছে। অর্থাৎ যে নিজ দলের তাদের দলের একজনকে মাস্টারমাইন্ড বানাচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে এটা আপনাদের স্বীকার করতেই হবে যে এই জুলাই গণ অভ্যুত্থানে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে উদ্বুদ্ধ করতে এবং এই দেশের সার্বিক পরিস্থিতিতে এই সংকট সময়ে সাধারণ শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে সবচেয়ে কাছের মানুষ হিসাবে এই শিবির। কারণ আমরা শিবিরকে যদি বলি যে শিবিরকে একটা সময় জঙ্গি বলা হতো এবং শিবিরকে জঙ্গি বলার সবচেয়ে মেইন এই জন্য বলা হয় কারণ শিবিরে একটা ইসলাম ধর্মপন্থী, অর্থাৎ যারা ধর্মের সাথে বাস্তবিক জীবন যে পার্থিব যে জীবনটা তারা একাকার হয়ে তারা এমন একটা ছাত্র রাজনীতি করতে চায় যাতে করে এই ধর্ম এবং সাধারণ জীবন ব্যবস্থা দুটাকে একাকার করে একটা আদর্শ জীবন চরিত্র, অর্থাৎ যেটা আমরা মহান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আমরা দেখতে পাই। শিবির বলা যায় যে একটা ধর্মভিত্তিক একটা ছাত্র রাজনীতি এবং শিবিরকে শুধুমাত্র জঙ্গি বলা হয়েছে এই জন্য কারণ শিবির ইসলামের জন্য, অর্থাৎ তারা কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে এবং তারা সবসময় চেষ্টা করে যে একটা আদর্শিক জীবনযাপন করতে যেটা মানুষকে সবসময় ভালোর জন্য, অর্থাৎ তাকে ভালো পথে নিয়ে যায়। কিন্তু ভারত এটা কখনোই চায়নি যে বাংলাদেশে ইসলামপন্থী উত্থান হোক। অর্থাৎ ভারতের জন্য এবং আওয়ামী লীগের জন্য সবচেয়ে বড় আতঙ্কে ছিল শিবির এবং জামাত। এই জন্য আমরা বিগত দিনে দেখে গেছি যে শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল এবং এমনকি শিবিরকে যেখানে পাওয়া যায় সেখানে যেন তাদেরকে ক্রস ফায়ার বা যেভাবে হোক গুম হত্যা করা হয়, এর যেন বিচার না হয় এই জন্য ব্যবস্থা করা হয়। অর্থাৎ শিবিরকে নিশ্চিহ্ন করার জন্য যা যা পরিকল্পনা গ্রহণ করা দরকার বিগত ফ্যাসিস্ট সরকার এই ধারণা গ্রহণ করেছে। এই জন্য শিবির খুব সূক্ষ্মভাবে বিভিন্ন কার্যপ্রণালী করেছে। অর্থাৎ যেহেতু শিবির বা জামাত শিবিরের সাথে বিগত সরকারের খুব বড় ধরনের একটা ক্লাস ছিল, তো শিবিরকে বাঁচতে হলে অর্থাৎ জামাতকে এই দেশে টিকতে হলে এই ফ্যাসিস্ট সরকারকে যেভাবে হোক উৎখাত করতে হবে, তাছাড়া শিবিরের অস্তিত্ব থাকবে না। এই জন্য শিবির বদ্ধপরিকরভাবে এই আন্দোলনটাকে আরও বেগবান করেছে এবং এটাও সত্য যে একটা সময় কিন্তু সরকার এই কোঠা যে আন্দোলন এটা কিন্তু মেনে নিতে বাধ্য হয় এবং সরকার চাইছিল যে দাবিটা মেনে নিয়ে যেন এক দফা অর্থাৎ সরকারকে যেন পতন না হয়, অর্থাৎ শেখ হাসিনার পতন এই ধরনের কর্মসূচি ঘোষণা করা না হয়। এই জন্য সরকার কোঠা আন্দোলনটাকে মেনে নিয়েছে, কিন্তু শিবির এই বিষয়টাকে আগেই জেনে নেয়, যার ফলে দেখা যায় কি যে শিবির আগে থেকে ঘোষণা করে যে এই শেখ হাসিনাকে পতন হতেই হবে। এই জন্য শিবির জীবনের রিস্ক নিয়ে তার বিভিন্ন পত্রিকায় তাদের যে 9 দফা, আসল প্রকৃতপক্ষে 9 দফা কিন্তু এই শিবিরই করেছে এবং 9 দফা বিভিন্ন পত্রপত্রিকায় তারা এই জিনিসগুলো দিয়েছে এবং তারা সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার জন্য যা যা করার দরকার সব কিছু করেছে। বিশেষ করে আমরা যখন দেখেছি যে ছাত্রলীগ যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করে তখন সাধারণ শিক্ষার্থীদের কিন্তু লাঠিসোঁটা বা এত কিছু ছিল না, যেটা 3000-এর মতো সরবরাহ করে শিবির। এবং এটা নিঃসন্দেহে মানতে হবে যে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এত বড় একটা আন্দোলন মোকাবেলা করা কখনই সম্ভব না, কারণ সাধারণ শিক্ষার্থী নিরস্ত, তাদেরকে এত গাইডলাইন কে দেবে বা কোন পথে গেলে বা কোন টেকনিকে গেলে এই আন্দোলনটাকে আরও বড় করা যায়। এবং সরকারের এক পাশে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সব একদিকে সরকার আর এদিকে সাধারণ শিক্ষার্থী। এই জন্য শিবিরকে খুব টেকনিক ওয়াইজ এই কাজগুলো করতে হয়েছে। যদিও এর সাথে ছাত্রদলও আছে, কিন্তু ছাত্রদলের ভূমিকা খুব বেশি না, যেটাকে তারা যতভাবে বলে। এবং অবভিয়াসলি সাধারণ জনগণ শিবিরের কথা নামেনি, সাধারণ জনগণ নেমেছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের কথা ভেবে। এবং একটা পর্যায়ে যখন দেখে যে সাধারণ শিক্ষার্থীদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে তখন দেশের সমস্ত আপামর জনতা নেমে পড়ে। অর্থাৎ ক্রেডিট যদি নেওয়া যায় তাহলে শিবিরকেও ওইভাবে দেওয়া যায় না, ছাত্রদলকে নেওয়া যায় না। অর্থাৎ ক্রেডিট হচ্ছে সাধারণ শিক্ষার্থী এবং এই দেশের আপামা মানুষেরা নেমেছে শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদের জন্য। আর যদি এইভাবে বলা যায় যে এই সাধারণ শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করে কে বা কাদের প্রয়োজনে সাধারণ শিক্ষার্থীরা এত বড় আন্দোলনে যাওয়া সাহস থাকে, এটা হচ্ছে একমাত্র শিবির। কারণ শিবির একটা গোপন সংগঠন, এটা সত্য, কারণ তাদেরকে দেখলে ক্রস ফায়ার এবং তার নিষিদ্ধ সংগঠন, এই জন্য তাদেরকে
মারার জন্য বিভিন্ন হুমকি দামকি দেওয়া হয় এবং তারা গোপনে বিভিন্ন কার্যক্রম চালায় এবং তাদের এই টেকনিকগুলো আছে যে কীভাবে গোপনে তাদের কার্যক্রম চালানো হয় এবং কীভাবে কোন কাজ করতে হয় এবং তাদের কিন্তু এই ধরনের ট্রেনিংও আছে এবং তারা সেভাবে সাধারণ শিক্ষার্থীদের গাইডলাইনের মাধ্যমে এই আন্দোলনটাকে আরও বেগবান করিয়েছে। সো ক্রেডিট যাই হোক, এই যে এত বড় যে জুলাই গণঅভ্যুত্থানের ফলে বিএনপিও এখন মুক্ত আছে, জামাত শিবির মুক্ত এবং সবাই এখন আমরা মুক্ত আছি, যার ফলে এখন প্রবলেমটা হয়ে গেছে একটাই যে বিভিন্ন দল বিভিন্ন ক্রেডিট নেওয়া শুরু করছে, যেটা কখনোই বাঞ্ছনীয় নয়। কারণ একটা জুলাই গণঅভ্যুত্থানকে যখন বিভিন্ন দল ক্রেডিট নেওয়া শুরু করে তখন যে দলগুলো একটা সময় হাসিনার বিরুদ্ধে এক ছিল তাদের মধ্যে একটা সংঘর্ষ তৈরি হয় এবং তারা আলাদা হয়ে যাওয়ার উপক্রম হয় এবং যখনই তারা আলাদা হয়ে উপক্রম হয়ে যায় এই যে আমরা দেখতে পারি যে মাঝে